আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত সুজানা। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্য ও বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। এদিকে ঈদের আনন্দ থেকে বঞ্চিত ফিলিস্তিনের গাজাবাসী। হামলা চালিয়ে ঈদের আগের দিনও হত্যা করেছে দখলদার ইসরায়েল। এবারও স্বজন হারানোর বেদনা আর ক্ষুধার জ্বালাতেই কাটছে গাজাবাসীর ঈদের দিন। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। মধ্যপ্রাচ্যের সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশে আজ উদযাপিত হচ্ছে ঈদ উল আজহা। সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত হয় সবচেয়ে বড় ঈদের জামাত। বিভিন্ন দেশের লাখ লাখ মুসল্লির সঙ্গে নামাজে শরিক হন প্রবাসী বাংলাদেশিরাও। ঈদের নামাজ ও পশু কোরবানির মাধ্যমে ত্যাগের এই উৎসব উদযাপন করছেন কোটি মুসলমান। সৌদি আরব ছাড়াও সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার সহ মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশে ঈদ উল আজহা উদযাপিত হচ্ছে। ভৌগোলিক অবস্থান অনুযায়ী ঈদের আনুষ্ঠানিকতা সবচেয়ে আগে শুরু হয় অস্ট্রেলিয়ায়। এছাড়াও ঈদ উদযাপিত হচ্ছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনেই, তুরস্ক, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন, যুক্তরাষ্ট্র ও কানাডা সহ আরও বেশ কয়েকটি দেশে। ঈদের আনন্দ থেকেও বঞ্চিত ফিলিস্তিনের গাজাবাসী। ঈদ দেখা হলো না ফিলিস্তিনের গাজায় ৩৭ জন মানুষের। বর্বর হামলা চালিয়ে ঈদের আগের দিন তাদের হত্যা করেছে দখলদার ইসরায়েল। এবারও ঈদের দিন স্বজন হারানোর বেদনা আর ক্ষুধার জ্বালাতেই কাটবে গাজাবাসীর ঈদ। রাকিব হাসান, আরটিভি। সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদ উল আজহা উদযাপন করছে দিনাজপুরের ৬টি উপজেলার প্রায় ২,০০০ পরিবার। সকালে ঈদের নামাজ আদায় করেন তারা। নামাজ শেষে নিজ নিজ বাড়িতে পশু কোরবানি করেন তারা। চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার প্রায় ৫০টি গ্রামে উদযাপিত হচ্ছে ঈদ উল আজহা। মাদারীপুরের ২৫টি গ্রামের প্রায় ৩০,০০০ মানুষ ঈদ উদযাপন করছে। বরিশাল নগরী সহ জেলার কয়েক হাজার পরিবার ঈদ উদযাপন করছে। রাজশাহীর পাশাপাশি পটুয়াখালীর ২৮ গ্রামও উদযাপিত হচ্ছে ঈদ উল আজহা। ঈদের প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। তবে বৈরী আবহাওয়ার কারণে জাতীয় ঈদগাহে সম্ভব না হলে প্রধান জামাত হবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। ঈদের নিরাপত্তার কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রাজধানীর নিরাপত্তায় মহানগর পুলিশের ৫ শতাধিক পেট্রোল টিম কাজ করছে। সারা দেশে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে র্যাব। বিস্তারিত জানাচ্ছেন শাকিবুর রহমান। রাত পোহালেই কুরবানির ঈদ। ঈদের প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30টায়, আর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল 7টায় শুরু হয়ে বেলা 12টা পর্যন্ত চলবে ঈদের জামাত। জাতীয় ঈদগাহে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে বিভিন্ন ধরনের কার্যক্রম চালাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকালে জাতীয় ঈদগার প্রস্তুতি ঘুরে দেখেন ডিএমপি কমিশনার। বলেন, রাজধানীর নিরাপত্তায় দিনে রাতে কাজ করবে পেট্রোল টিম। রাতের দিনে 500 পেট্রোল টিম থাকে, দিনে 250, রাত্রে 250 মোটর বাইক, গাড়ি, ফুড পেট্রোল থাকে। আমরা সবাইকে সজাগ করছি। যে সমস্ত অফিসাররা অফিসে কাজ করেন, ফিল্ডে কোন করেন, তাদেরকেও আমরা দায়িত্ব বন্টন করে দিছি এই কাজগুলো সুপারভিশন করার জন্য। ইনশাআল্লাহ অসুবিধা হবে না। রাজধানী সহ সারা দেশের নিরাপত্তায় গোয়েন্দা নজরদারি ও টহল জোরদারের কথা জানিয়েছে র্যাব। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব দেশব্যাপী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। অ্যাকশনের মাধ্যমে সারা দেশে একটা মেসেজ যাচ্ছে যে যারা এই ধরনের অপকর্মের সাথে জড়িত তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। দেশে ঈদে নিরাপত্তাহীনতা নিয়ে আশঙ্কা নেই, শতভাগ আত্মবিশ্বাসী স্বরাষ্ট্র উপদেষ্টা। অলি গলি সব জায়গায় কভার করা হচ্ছে এবং এই ক্ষেত্রে আমি আপনাদেরও সহযোগিতা কামনা করব। যদি কোথাও কোনো ধরনের কোনো ইনফরমেশন পান, আপনারা নিকটবর্তী থানার সাথে সাথে জানাবেন। নিরাপত্তা নিয়ে আমি পুরোভাবেই কনফিডেন্ট, জানলা দিলে শতভাগ কনফিডেন্ট যে যেন কোনো ধরনের কোথাও কোনো কিছু না হয়। এদিকে বিএনপি নেতা ইশরাক হোসেন ঈদগাহ ময়দান পরিদর্শন করে বলেন, মাঠ প্রস্তুতের কাজে নিয়োজিতদের উজ্জীবিত করতেই ঈদের দিন পর্যন্ত মাঠে থাকবেন তিনি। যারা এখানে শ্রমিকরা রয়েছেন তাদের পাশে এসে দাঁড়ানো এবং তাদেরকে কিছুটা মোটিভেট করা, এটা আমরা কালকে থেকেও মাঠে থাকবো। যারা পরিচ্ছন্ন কর্মী থাকবে তাদের সাথে আমরা, আমাদের ঈদের দরকার নেই, আমরা তাদের, যারা যেহেতু আমাদের জন্য কষ্ট করতে পারে আমরাও তাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। শাকিবুর রহমান, আরটিভি,
ঢাকা। শেষ দিন ঈদ যাত্রায় ট্রেন, বাস ও লঞ্চে চাপ বেড়েছে। ব্যস্ততা কাটিয়ে ঢাকা ছাড়ছে কর্মজীবী মানুষ। ভেতরে জায়গা নেবে ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে চড়ে ঢাকা ছেড়েছে অনেকে। বাড়তি ভাড়া আদায়ের কারণে বাস চালকদের জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নাজমুল হুদার রিপোর্টে বিস্তারিত। গ্রামে থাকা প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে যে যেভাবে পেরেছে ছেড়েছে কাজের শহর ঢাকা। শেষ দিনে কমলাপুরের চিত্র ছিল এমন। কিছুটা শিডিউল বিপর্যয়ে থাকলেও কমলাপুর থেকে গন্তব্যে ছেড়েছে ট্রেন। যাত্রী চাপে টিকিট কেটেও কেউ কেউ প্রবেশ করতে পারেনি ভেতরে। ফলে জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে চেপে বসতে হয়েছে অনেককে। দাদা বাসায় যাচ্ছে আর মাম্মা শো করে আমরা সবাই মিলে ঈদ করতে যাচ্ছি। এটা কষ্টকর হতেছে, কষ্টকর হলে তারপরেও দেশে যাইতে হবে, বাবা মা আছে, আত্মীয় স্বজন আছে। আমরা যাচ্ছি শ্বশুর বাড়ি আর হচ্ছে হাজবেন্ড, আমি, আমার 2 বাচ্চা। এখন স্ট্যান্ডিংয়ের ভিতরে তো জায়গা দরকার, পর্যাপ্ত পরিমাণ জায়গা দরকার, থাকার দরকার, কিন্তু আমরা তো জায়গাটা সেই পাচ্ছি না, এই কারণে আমরা ছাদে উঠছি। ট্রেনের চিত্র যখন এমন, তখন বাসেও ছিল বাড়তি চাপ। সড়কে তীব্র যানজটের কারণে সময় মতো ছেড়ে যায়নি কোনো বাসেই। ছিল বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ। আপনার এমনিতে 500 টাকা করে আমরা সব জায়গায় আপ ডাউন করি, ঈদের সময় ওরা 100 টাকা, তারপর হচ্ছে আপনার যেমন হচ্ছে ইমাদ পরিবহন ওরা 650 টাকা করে নিচ্ছে। তো এটা একটু আমাদের জন্য একটু হাই হয়ে গেছে। ঈদ অনুযায়ী মনে করেন 50 টাকা বেশি করে নিচ্ছে, আগে ছিল 500। এ বিষয়ে যাত্রীদের অভিযোগের সত্যতা পান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ফলে কাউন্টারগুলোকে গুনতে হয় জরিমানাও। বিআরটি এর ভাড়া নির্ধারণ করছে, ওর থেকে অধিক ভাড়া আদায় করছেন এবং কিছু কাউন্টার নামে বেনামে ওদের স্টাফের নামে কিছু টিকিট বুকিং করে রেখেছেন। এর ফলে যাত্রীরা টিকিট যখন কিনতে আসছে ওরা ফেরত পাচ্ছে না। ওই টিকিটগুলো তারা ব্ল্যাকমেইলে পরে বেশি দামে বিক্রি করছে। এই ধরনের কিছু আমরা অনিয়ম পেয়েছি। এদিকে লঞ্চ যাত্রায় যাত্রী ভোগান্তি ঠেকাতে তৎপর ছিলেন কোস্টগার্ডের সদস্যরা। পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বাড়তি ভাড়া ও হয়রানি না করতে নির্দেশনা দেন। যাত্রীদের কোনো অবস্থায় ভোগান্তি না হয়, টাইমলি ছেড়ে দিবে। অনেক সময় তারা ওই যাত্রী বেশি নেওয়ার জন্য দেরি করে, এটা কোনো অবস্থায় বরদাস্ত করবে না। ঈদুল আজহা উপলক্ষে গত 6 দিনে নৌপথে ঢাকা ছেড়েছেন প্রায় 9 লাখ যাত্রী। শেষ দিনে যাত্রী সংখ্যা আরও বাড়বে বলে মনে করে নৌ কর্তৃপক্ষ। নাজমুল হুদা, RTV, ঢাকা। দেশের বিভিন্ন সড়ক মহাসড়কে ঈদে ঘরমুখ মানুষের বাড়তি চাপ রয়েছে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের চন্দ্রা সহ বিভিন্ন পয়েন্টে যানবাহনের চাপ দেখা যাচ্ছে। এসব এলাকায় যানজট না থাকলেও থেমে থেমে চলছে গাড়ি। এতে ভোগান্তি বেড়েছে যাত্রীদের। এদিকে গাজীপুরে পরিবহনের সংকটের সুযোগে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন যাত্রীরা। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে 30 কিলোমিটার এলাকায় যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। ধীর গতিতে চলছে এসব যানবাহন, লাগছে অতিরিক্ত সময়। এদিকে যানবাহন পারাপারে যমুনা সেতুতে রেকর্ড 4 কোটি 11 লাখ টাকার টোল আদায় হয়েছে। পদ্মা সেতুতে একদিনে 5 কোটি 43 লাখ টাকার সর্বোচ্চ টোল আদায় হয়েছে। দর্শক, এই মুহূর্তে গাজীপুরের চন্দ্রা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। মহাসড়কে যানবাহনের চাপ সামাল দিতে পুলিশ ও প্রশাসন কি ধরনের উদ্যোগ নিয়েছে? সুজানা, রাত পোহালেই ঈদুল আজহা। এই শেষ সময়ে গাজীপুরের চন্দ্রা ত্রিমুর এলাকায় গণপরিবহন এবং যাত্রীর চাপ রয়েছে, তবে থেমে থেমে চলছে গণপরিবহন। পুলিশ প্রশাসন এদিকে কিন্তু এই যাত্রীদের স্বস্তিতে বাড়ি যাওয়ার জন্য তারা কিন্তু চন্দ্রা ত্রিমুর এলাকায় কাজ করছেন। আপনারা জানেন যে এই চন্দ্রা ত্রিমুর এলাকায় পুলিশের তথ্যে গত 24 ঘন্টায় 43,000 গণপরিবহন অতিক্রম করেছে। একটু আগে এই চন্দ্রা ত্রিমুর এলাকায় হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি আক্তারুজ্জামান বসনিয়া তিনি কিন্তু পরিদর্শন করেছেন। তিনি জানিয়েছেন যে সন্ধ্যার মধ্যে আসলে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক চন্দ্রা ত্রিমুর এলাকায় অনেকটা ফাঁকা হয়ে যাবে। তবে এই মুহূর্তে এখনো যাত্রী এই চন্দ্রা ত্রিমুর রয়েছে। তারা জানিয়েছেন যে গণপরিবহনে ভাড়া বেশি চাওয়ায় তারা কিন্তু ট্রাক এবং মোটরসাইকেল পিকআপ যুগে তারা বাড়ি যাচ্ছেন। জি সুজানা, এই ছিল ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকার সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে।
ময়মনসিংহ ও গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছে। ময়মনসিংহের তারাকান্দায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মসজিদে ধাক্কা দিলে বাস যাত্রী বাবা ছেলে নিহত হয় এবং আহত হয় আরও 12 জন। নিহতরা হলেন নারায়ণগঞ্জের পারভেজ মিয়া ও তার ছেলে হাসান মিয়া। গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাক চাপায় আনোয়ার হোসেন ও তার স্ত্রী শারমিন আক্তার নিহত হয়েছে। তারা দুজন ঢাকায় গার্মেন্টসে চাকরি করতেন। ঈদের ছুটিতে গ্রামের বাড়ি কুড়িগ্রামে ফিরছিলেন তারা। চট্টগ্রামের কালুরঘাট সেতুতে পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হতাহতের ঘটনা তদন্তে 4 সদস্যের একটি কমিটি গঠন করেছে রেলপথ মন্ত্রণালয়। একই সঙ্গে প্রাথমিকভাবে 4 রেল কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রাজধানীর অনেক হাটে কোরবানির পশুর সংকট দেখা দিয়েছে। তেজগাঁও হাটে গরু আসব অব্যাহত থাকলেও কিছুটা সংকট রয়েছে। বেশি সংকট খিলক্ষেত হাটে। ক্রেতা থাকলেও নেই গরু। গাবতলী হাটেও পশুর কিছুটা সংকট দেখা দিয়েছে। এই সুযোগে বাড়তি দাম হাঁকছে বিক্রেতারা। ভালো দামে বিক্রি করতে পারায় সন্তুষ্ট ব্যাপারীরা। ছোট এবং মাঝারি গরুর চাহিদা বেশি হওয়ায় বিক্রিও বেশি, বড় গরুর ক্রেতা কম। গরু বেশি নাই, আর দাম রিজনেবল প্রাইসই বলা যাবে। 2-4 হাজার না চালান আর কি ধরেন মোটামুটি আর কি এবার বছর আর কি বাজার সাব হবো মোটামুটি মনতে না আনন্দ আছে হবি 2 টাকা। রাজধানী দিয়াবাড়ি হাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এয়ার বাদল। বাদল, হাটে কোরবানির পশু সরবরাহ দাম কেমন দেখছেন এবং পশুর সংকট আছে কিনা আমাদেরকে জানাবেন। সুজানা, এই মুহূর্তে প্রচুর সংকট প্রবল আমরা দেখতে পাচ্ছি। আমরা এর আগে 2টি হাট ঘুরেছি, সেই হাটগুলোতেও আমরা দেখেছি যে পশু 4 ভাগের 3 ভাগ পশু বিক্রি হয়ে গেছে এবং মোটামুটি 1 ভাগ পশু রয়েছে, এরকমটি আমরা দেখেছি। আমরা উত্তরা দিয়াবাড়ি যে হাটটিতে রয়েছি, এই হাটের বিশাল একটি হাট, প্রায় 1.5 কিলোমিটার এলাকা জুড়ে, কিন্তু হাটের প্রায় সবগুলো শেডই খালি হয়ে গেছে। এই শেডগুলোতে গরু বাঁধা ছিল এবং গেল রাত থেকে প্রচুর পরিমাণে বিক্রি হয়েছে, যে কারণে হাট প্রায় বলা চলে একেবারে ফাঁকা। এরকম চিত্র প্রায় বেশ কয়েকটি হাটের, কিন্তু এই যে গরু নেই হাটে, সেই পরিমাণ গরু যে আসবে নতুন করে সেটি আমরা ঢুকতে দেখছি না। খুবই স্বল্প পরিমাণে 2-1টি ট্রাকে করে গরু আসছে, কিন্তু তাও খুব সীমিত। তার তুলনায় বিক্রি হচ্ছে অনেক বেশি। এই মুহূর্তে গেল 10 মিনিট ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে, এখানে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। সে কারণে যারা গরু ব্যবসায়ী রয়েছেন, যে অল্প সংখ্যক গরু রয়েছে তারা বিপাকে রয়েছেন এবং এই হাটে প্রচুর পরিমাণে খাসি রয়েছে, কিন্তু গরু যেহেতু সংকট সেই কারণে খাসির দাম অনেক বেশি। যে খাসির দাম হয়তো 15,000 হবে, সেটি বিক্রেতারা 25,000 টাকা পর্যন্ত দাম হাঁকছেন। একরকম যারা ক্রেতা আসছেন বিভিন্ন হাট ঘুরে, এখন নামাজের পরে হাটে একটি চাপ বাড়বে, কিন্তু বৃষ্টিপাতের কারণে কিছুটা বেসামাল হয়ে পড়েছে হাটের অবস্থা। ক্রেতারা মোটামুটি হতাশ গরু না থাকার জন্য। সুযোগটি আসলে ব্যবসায়ীরা নিচ্ছেন। যাদের বাজেট হয়তো 1 লাখ টাকা, তাদেরকে 1,30,000, 40, 50 দিয়ে পর্যন্ত কিনতে হচ্ছে, এরকম একটি পরিস্থিতিতে যাচ্ছে। তবে ব্যবসায়ীরা বলছেন যে গরু পথে রয়েছে, আরও কিছু গরু আসবে, তাহলে হয়তো কিছুটা সংকট মোকাবেলা হতে পারে এবং যারা এখনও পশু কিনেননি তারা কিনতে পারবে। সুজানা, ধন্যবাদ। ঈদুল আজহায় চাহিদা বাড়ার অজুহাতে আগের বছরগুলোতে মশলার দাম বাড়লেও ব্যতিক্রম এবছর। ব্যবসায়ীরা বলছে চাহিদা ও সরবরাহ স্বাভাবিক থাকায় আগের দামেই বিক্রি হচ্ছে বেশিরভাগ মশলা। এদিকে কাঁচা বাজারে শাকসবজির দাম অপরিবর্তিত থাকলেও সালাদে ব্যবহার হওয়া উপকরণের দাম কিছুটা বেড়েছে। আব্দুর রহিমের রিপোর্টে থাকছে বিস্তারিত। ঈদুল আজহায় মশলার বাড়তি চাহিদা থাকলেও স্বাভাবিক রয়েছে দাম। বেশিরভাগ মশলার দাম গত বছরের এই সময়ের তুলনায় কিছুটা কম বলে দাবি ক্রেতাদের। বাজার দরদাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। মাঝে মাঝে 2-1টা জিনিসের দাম একটু বাড়ছে, এটা ধরা যায় না, অসুবিধা নেই। বাজার পরিস্থিতি যা দেখলাম যথেষ্ট ভালো। অর্থনৈতিকভাবে যেহেতু দাম বেশি থাকে সবকিছুরই, সেটা একটু লক্ষ্য করা যাচ্ছে। বাজার ঘুরে দেখা যায় গত বছরের কোরবানির সময়ের তুলনায় শুধু এলাচি, দারুচিনির দাম কিছুটা বেড়েছে। তবে আগের চেয়ে কমে বিক্রি হচ্ছে জিরা, লবঙ্গ, ধনেসহ অন্যান্য মশলা। এছাড়া পেঁয়াজ, রসুন ও আদাসহ অন্য পণ্যের দামও স্থিতিশীল। রোজার ঈদের আগে এলাচের দাম বাড়ছিল, তখন ছিল 4800 টাকা, আর বর্তমানে কুরবানি ঈদের এলাচির দাম পার কেজিতে 200 টাকা কমছে। মশলার দাম কমে না, আর এমনি বাড়েও না, মানে স্বাভাবিকভাবেই আছে। মশলার খুচরা ও পাইকারি বিক্রেতারা জানায় দেশে মশলার বাজার মোটামুটি আমদানি নির্ভর। ওই এলাচির দামটা একটু বেশি, গত বছরের তুলনায় জিরার দামটা একটু কম, গুঁড়া দুধের দামটা একটু বেশি, আর ডাল চাল যেগুলি আছে এগুলি দেখা গেছে ওই
একই দাম আছে। কাঁচা বাজার ঘুরে দেখা গেছে প্রায় সব ভোগ্য পণ্যের দাম স্বাভাবিক থাকলেও সালাদের উপকরণ শসার দাম দ্বিগুণ হয়ে ৮০ থেকে ১০০ টাকা, গাজর ১০০ টাকা, টমেটো ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গাজর শসা আছে ১০০ টাকা কেজি, টমেটো আছে ৮০ টাকা কেজি, গাজর আছে ১৪০ টাকা কেজি, অন্যান্য সবজি আছে ৫০ টাকা ৪০ টাকা কেজি অ্যাভেলেবেল আছে, লাউ আছে ৫০ টাকা কেজি। সালাদ আইটেমটা যেটা আপনার গাজর কিংবা শসার দামটা একটু বেশি আর কি, এমনিতে অন্যান্য সবজি বাজার ব্যবস্থা অনেক ভালো মনে হচ্ছে আমার কাছে। আব্দুর রহিম, RTV, ঢাকা। গত কয়েকদিন সারা দেশে থেমে থেমে হচ্ছে ঝড় বৃষ্টি। আগামী কয়েকদিনও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়ার এমন পরিস্থিতিতে ঈদুল আজহা উদযাপন নিয়ে শঙ্কায় রয়েছে দেশবাসী। তবে সুখবর দিয়েছে আবহাওয়া অফিস। ঈদুল আজহার দিন ঢাকা সহ সারা দেশে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগে হালকা বৃষ্টি হতে পারে। আরও জানাচ্ছেন শাকিলা করিম। বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী জ্যৈষ্ঠ মাস চললেও বেশ কিছুদিন ধরে বৃষ্টির প্রভাব চলছে দেশ জুড়ে। এমন সময় দোরগোড়ায় কুরবানি ঈদ। আবহাওয়ার এমন পরিস্থিতিতে ঈদুল আজহা উদযাপন নিয়ে শঙ্কায় রয়েছে দেশবাসী। হতাশা নয়, আশার কথা শুনিয়েছে আবহাওয়া বিভাগ। ঈদুল আজহার দিন ঢাকা সহ সারা দেশে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগে অল্প পরিমাণে বৃষ্টি হতে পারে। স্পেশালি ঈদের দিন আমাদের বৃষ্টির পরিমাণ অনেকাংশ কমে আসতে পারে। বিশেষ করে সিলেট, ময়মনসিংহ সামান্য সম্ভাবনা থাকতে পারে, আর রংপুর এবং চট্টগ্রাম। সিলেট এবং চট্টগ্রামের সম্ভাবনাটা একটু বেশি অন্যান্য স্থানের তুলনায়, এবং ওই সব জায়গায় যদি বৃষ্টি হয়েও সিলেট কিংবা চট্টগ্রামে, তাও একবার ২-১ জায়গায় পরিমাণ খুব কম। ঈদের পরদিনও নেই বৃষ্টির সম্ভাবনা, তবে ১১ জুন থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বর্ষাকালে আমাদের সাধারণত হিটওয়েভ কম হয় বা তাপপ্রবাহ কম হয়, আর যদি বৃষ্টিপাত না থাকে ধরে নেন যে তাপপ্রবাহ চলে আসতে পারে। তাপপ্রবাহ এখন সারা দেশে তাপমাত্রা ধরেন ৩০ থেকে ৩৪-এর মধ্যে ম্যাক্সিমামটা, আর বৃষ্টি কমে গেলে সেটা 36 বা প্লাস মাইনাস হয়ে যেতে পারে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় থাকায় এই মুহূর্তে কোথাও কোনো সতর্কতা সংকেত নেই বলেও জানান এই কর্মকর্তা। শাকিলা করিম, RTV, ঢাকা। ঈদুল আজহা সামনে রেখে সরগরম কামারপাড়া। কোরবানির পশু কাটার ছুরি, চাপাতি সহ বিভিন্ন সরঞ্জাম তৈরিতে ব্যস্ত কামাররা। এছাড়া গাছের গুঁড়ি ও হোগলা বিক্রি হচ্ছে পাড়া মহল্লায়। এবছর এসব সরঞ্জামে ১ থেকে ২০০ টাকা বাড়তি দরের অভিযোগ করছে ক্রেতারা। বিষয়টি স্বীকার করে বিক্রেতারা জানায়, বেশি দরের কারণে এবছর কমেছে বিক্রি। শাহিন হোসেনের ক্যামেরায় নাজমুল হুদার রিপোর্ট। দগদগে আগুনে পোড়া লোহায় হাতুড়ি পেটা করে ছুরি চাপাতির রূপ দিচ্ছে কামাররা। একদিন পরই ঈদুল আজহা, সে কারণে কামারপাড়ায় এখন শেষ মুহূর্তের ব্যস্ততা। রাত দিন ঘাম ঝরিয়ে বানানো হচ্ছে পশু কাটার সরঞ্জাম। কামাররা জানায় একদমই ফুসরত নেই তাদের। এখন দেখা গেছে 18 ঘন্টা কাজ করি, সকাল 6টা থেকে রাত্রে 12টা বন্ধ করি। আজকে বডি দাও 3টা, চাকু আনছি 5টা, চাপাটি কোপ দাও, কোপ ছুরি, চিলা ছুরি, এটুকু সব চলতেছে। কাস্টমার আছে ভালো। একটা চাপাটি নিব আর 2টা ছুরি নিব। চাপাটি নিল 800, আর কিছু বডি নিলাম, বডি নিছে 800, আর ছুরি নিছে 250 করে। ঈদের আগে দোকানগুলোতে ভিড় জমাচ্ছে ক্রেতারা, দরদাম করে কিনছে এসব সরঞ্জাম। জমে উঠেছে গাছের গুঁড়ি ও হোগলা বিক্রিও। তবে গত বছরের চেয়ে এবার দাম কিছুটা বেশি বলে অভিযোগ ক্রেতাদের। গেছবার আমরা এটা মনে করেন আপনি 250-200 করে লইছিলাম। হ্যাঁ, এবার কিন্তু একটু দামটা অতিরিক্ত বেশি। বাজারটা অনেক গরম, দাম বেশি। আমরা যে জায়গাতে মাল আনি ওই জায়গায় মালের রেট বেশি, এই জায়গায় না মাল বেশি বিভিন্ন, মানে আমার কিনা দামের থেকে দাম কম করতে আছে। কাঁচামালের সঙ্গে জীবনযাত্রার খরচ বাড়ায় ছুরি, চাপাটি, বটির দাম কিছুটা বাড়াতে হয়েছে বলে দাবি বিক্রেতাদের। মাল তো বেশি একটা পাওয়া যায় না, আগের চাইতে অনেক মাল পাওয়া যায় কম এবং দাম বেশি। নাজমুল হুদা, RTV, ঢাকা। টাঙ্গাইলের ভূয়াপুর ভূমি অফিসে ভোগান্তি ছাড়াই মিলছে সব ধরনের সেবা। ভূমি অফিস সম্পর্কে নেতিবাচক ধারণা পাল্টে আস্থা তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। মাত্র 22 দিনের মধ্যে কোনো হয়রানি ছাড়াই জমি নামজারি করতে পারছে তারা। বর্তমান এসিলেন্ট মোহাম্মদ তারিকুল ইসলামের সময় সেবার মান বৃদ্ধির সঙ্গে বেড়েছে রাজস্ব আদায়। টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন আব্দুল হামিদ। সীমাহীন অনিয়ম, দুর্নীতি আর ঘুষ বাণিজ্যের আখড়ায় পরিণত হয়েছিল টাঙ্গাইলের ভুয়াপুর ভূমি অফিস। সেবা পেতে হয়রানির পাশাপাশি গুনতে হতো অতিরিক্ত টাকা। তবে সেই ধারা বদলেছে, কোনো ভোগান্তি ছাড়াই জমির নামজারি সহ অন্যান্য সেবা পাচ্ছে স্থানীয়রা।
স্থানীয়রা বলেন আগে দালালের দৌরত্ব ছিল মাত্রাতিরিক্ত, টাকা ছাড়া কাজ হতো না ভূমি অফিসে, এখন সেই চিত্র নেই। যা অতীত জীবনে 5,000 10,000 টাকা চুক্তি করে অনেকে ওই নাইবি রেফারেন্সে অনেক কাজ করতো, কিন্তু আমরা এই সিলেন্সার আসার পরে অবাক হয়ে গেছি। 1125 টাকার উপরে কোনো খাজনা করতে লাগে না, এটা একটা দুর্নীতিমুক্ত একটা প্রতিষ্ঠান হিসাবে রূপ হয়েছে। এসিলেন্ট মহোদয় জনাব তরিকুল ইসলাম সাহেব ওনার স্বচ্ছতা এবং সহযোগিতা আমার কাছে যতটুকু মনে হয় যে ওনার সেবার মানটা অত্যন্ত ভালো। আগে অনেক সমস্যা ছিল, এখন সব কাজ ঠিক মতো হচ্ছে। আওয়ামী লীগের নেতারা একটু নাইবেরই দিয়া এসিলেন্টেরই দিয়া এইভাবে করাই দিচ্ছে। সে ভালো নীতি নিয়ে কথা বলছে এবং এসিলেন্ট সাহেব খুবই ভালো। 2024 সালের 26 ডিসেম্বর ভুয়াপুর ভূমি অফিসে সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন মোহাম্মদ তারিকুল ইসলাম। এরপর থেকেই পাল্টে যায় চিত্র, বাড়ে সেবার মান। সাধারণ মানুষ এখন জানতে পেরেছে যে শুধুমাত্র সরকারি খরচ 1170 টাকায় নামজারি সম্ভব এবং হোল্ডিং খোলা থাকলে নায়েবের কাছে বা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার কাছে না গিয়েই ভূমি উন্নয়ন পাওয়া দেওয়া সম্ভব, যার ফলে সাধারণ মানুষকে যেহেতু জানানোর সুযোগ হয়েছে, সাধারণ মানুষ এখন নির্বিঘ্নে ভূমি সেবা পাচ্ছে। ভবিষ্যতেও এই সেবা অব্যাহত থাকবে এমন প্রত্যাশা ভুয়াপুরবাসীর। আব্দুল হামিদ, RTV। রাজধানীর বনশ্রীর ব্লকের 2 নম্বর সড়কের পানি নিষ্কাশন লাইন নির্মাণে অনিয়মের অভিযোগ স্থানীয়দের। তারা জানান পানি নিষ্কাশন লাইনে সুয়ারেজ লাইন সংযোগের জন্য ঠিকাদারের লোকজন টাকা চেয়েছেন। এ কারণে নিজেদের উদ্যোগে নতুন সংযোগ দিতে হচ্ছে বাড়ির মালিকদের। দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, সুয়ারেজ লাইন সংযোগ দেওয়ার নিয়ম নেই, তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। জনভোগান্তি নিয়ে এয়ার বাদলের ধারাবাহিকের প্রথম পর্ব। রাজধানীর বনশ্রীর ব্লকের 2 নম্বর সড়কের 27 মের চিত্র এটি। সিটি কর্পোরেশনের পানি নিষ্কাশন লাইনে ওয়াসার সুয়ারেজ লাইনের সংযোগ দেওয়ার নিয়ম না থাকলেও পানি নিষ্কাশন লাইনে সংযোগ বসানোর কাজে ব্যস্ত শ্রমিকরা। এমন অনিয়মকে নিয়মে পরিণত করতেই বাড়ির মালিকদের থেকে টাকা চেয়ে থাকেন ঠিকাদারের লোকেরা। অভিযোগ বাড়ির মালিকদের অতিরিক্ত টাকা দাবি করায় স্থানীয় শ্রমিক দিয়ে বাধ্য হয়ে নিজেরাই সিটি কর্পোরেশনের পানি নিষ্কাশন লাইনে ওয়াসার সুয়ারেজ লাইনের সংযোগ দিচ্ছেন। তো আমি চুপচাপ আমার লাইন করে নিচ্ছি, কেটে পাইপ লে করে নিচ্ছি, ওখানে কাটছি, কেটে পাইপ লে করছি। অল এক্সপেন্সেস গিভেন বাই মি। আসলে ওরা তো নিজে করতেছে না, ওরা তো রেট চায় বেশি, ওরা তো 8,000 টাকা চাচ্ছে, 7,000 যেমন যায় যেটা পাচ্ছে সবাই করতেছে, সব বাড়ির মালিকেরা আলাদা আলাদাই করতেছে বেশিরভাগই। এই যে লেবার চার্জটা আমরা দিচ্ছি, তারপরে পাইপ কিনে দিচ্ছি, ওটা ওখান থেকে সংযোগ হয়ে যাবে। নির্মাণ কাজের কারণে পথ না থাকায় ঝুঁকি নিয়েই চলছেন এ সড়কের বাসিন্দারা। বর্ষার আগে এমন খোঁড়াখুড়িতে দুশ্চিন্তায় এলাকাবাসী। তারা জানান, দ্রুত কাজ শেষ না হলে ভোগান্তির সীমা থাকবে না। আবার কাদামাটি আর র্যাবিশ মিশে কাজের মানও ভেস্তে যাবে। এ বিষয়ে সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী আলামিন দাবি করেন, নিয়ম মেনেই কাজ হচ্ছে। আমাদের বাড়িওয়ালাতে ওরা পানির লাইনগুলো সম্পূর্ণ ছিঁড়ে ফেলাইছে, এগুলো আমরা নতুন করে করতেছি। আর ময়লার যে লাইন, সুজ লাইনগুলো, এটা ওরা করতেছে না, এটা আমাদের টাকা দিয়ে করতেছে, দুইটা আমাদের করাইতেছে। সুরজ লাইনে 5 থেকে 10,000 টাকা পর্যন্ত খরচ যায়। আর যে পানির লাইন আমরা নতুন করে আবার সিঁড়ে মিড়ে লাগাইছি, হয়তো আমার 8-10,000 টাকা খরচ হয়েছে। এবং ওরা রেসপেক্টের সাথে কাজও করে নাই। সবচেয়ে কথা হয়েছে, এই পানির লাইনগুলো না ছিঁড়ে তারা পারতে, কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে বেকু দিয়ে পানির লাইনগুলো ছিঁড়ে ফেলাইছে। ভুক্তভোগীদের আনুষ্ঠানিক অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নেবেন বলে জানান প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর মোহাম্মদ জিল্লুর রহমান। শ্রীতে আমাদের 1350 মিটার নর্দমার কাজ চলছে, RCC পাইপ দিয়ে করা হচ্ছে। এই পাইপ লাইনে শুধুমাত্র স্ট্রিম ওয়াটার বা ওয়ার্ম ওয়াটার, যেটা আমি ইতিমধ্যে উল্লেখ করেছি, সেটি প্রবাহিত হবে এবং এর সঙ্গে সুয়ারেজ লাইন যেটা ওয়াসার, এটা যুক্ত হওয়ার কোনো সুযোগ নেই। যদি এমনটি হয়ে থাকে আমরা এই বিষয়ে অবশ্যই ব্যবস্থা নেব, যেটা করার কথা না। AR বাদল, RTV, ঢাকা। দুপুরের সংবাদে পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।